আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে। এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আপনাদের পড়ে শোনাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দারুণ রোমান্টিক গল্প স্বামী। আপনারা শুনেছেন গল্পটির প্রথম দুটি পর্ব, আজ শুনবেন গল্পটির তৃতীয় পর্ব। আমার মেজ দেওর টাকা 40-এর মতো কোথাও চাকরি করতেন, কিন্তু একটা পয়সা কখনো সংসারে দিতেন না। অথচ তার আপিসের সময় ভাত, আপিস থেকে এলে পা ধোবার গাড়ু, গামছা, জলখাবার, পান, তামাক ইত্যাদি জোগাবার জন্যে বাড়ি শুদ্ধ সবাই যেন ত্রস্ত হয়ে থাকত। দেখতুম আমার স্বামী, আমার মেজ দেওর হয়তো কোনোদিন একই সঙ্গে বিকেল বেলায় বাড়ি ফিরে এলেন। সবাই তার জন্যই ব্যতিব্যস্ত, এমনকি চাকরটা পর্যন্ত তাকে প্রসন্ন করবার জন্য ছুটোছুটি করে বেড়াচ্ছে। তার এক তিল দেরি কিংবা অসুবিধা হলে যেন পৃথিবীর রসাতলে যাবে। অথচ আমার স্বামীর দিকে কেউ চেয়েও দেখত না। তিনি আধ ঘন্টা ধরে হয়তো এক ঘটি জলের জন্য দাঁড়িয়ে আছেন, কারো সেদিকে গ্রাহ্যই নেই। অথচ এদের খাওয়া পড়া সুখ সুবিধের জন্যই তিনি দিবা রাত্রি খেটে মরছেন। ছ্যাকরা গাড়ির ঘোড়াও মাঝে মাঝে বিদ্রোহ করে, কিন্তু তার যেন কিছুতেই শ্রান্তি নেই। কোনো দুঃখই যেন তাকে পীড়া দিতে পারে না। এমন শান্ত, এত ধীর, এত বড় পরিশ্রমী এর আগে কখনো আমি চোখে দেখিনি। আর চোখে দেখেছি বলেই লিখতে পারছি, নইলে শোনা কথা হলে বিশ্বাস করতেই পারতুম না। সংসারে এমন ভালো মানুষও থাকতে পারে। মুখে হাসিটি লেগেই আছে, সপ্তাহতেই বলতেন, থাক থাক, আমার এতেই হবে। স্বামীর প্রতি আমার মায়াই তো ছিল না, বরঞ্চ বিতৃষ্ণার ভাবই ছিল। তবু এমন একটা নিরীহ লোকের উপর বাড়ি শুদ্ধ সকলের এত বড় অন্যায় অবহেলায় আমার গা যেন জ্বলে যেতে লাগলো। বাড়িতে গরুর দুধ বড় কম হতো না, কিন্তু তার পাতে কোনোদিন বা একটু পড়তো, কোনোদিন পড়তো না। হঠাৎ একদিন সইতে না পেরে বলে ফেলেছিলুম আর কি, কিন্তু পরক্ষণে মনে হলো, ছি ছি, কি নির্লজ্জই আমাকে তাহলে এরা মনে করত। তাছাড়া এরা সব আপনার লোক হয়েও যদি দয়া মায়া না করে, আমারই বা এত মাথা ব্যথা কেন? আমি কোথাকার কে? পর বইতো না। দিন 5-6 পরে একদিন সকালবেলা রান্নাঘরে বসে মেজ ঠাকুরপুর জন্যে চা তৈরি করছি। স্বামীর কণ্ঠস্বর আমার কানে গেল। তার সকালেই কোথায় বার হয়ে যাবার দরকার ছিল, ফিরতে দেরি হবে। মাকে ডেকে বললেন, কিছু খেয়ে গেলে বড় ভালো হতো মা, খাবার দাবার কিছু আছে? মা বললেন, অবাক করলে ঘনশ্যাম, এত সকালে খাবার পাবো কোথায়? স্বামী বললেন, হান তবে থাক, ফিরে এসেই খাবো, বলে চলে গেলেন। সেদিন আমি কিছুতেই আপনাকে আর সামলাতে পারলুম না। আমি জানতুম ও পাড়ার বসেরা তাদের বেয়াই বাড়ির পাওয়া সন্দেশ রসগোল্লা পাড়ায় বিলিয়েছিল। কাল রাতে আমাদেরও কিছু দিয়েছিল। শাশুড়ি ঘরে ঢুকতে বলে ফেললুম, কালকের খাবার কি কিছুই ছিল না মা? তিনি একেবারে আকাশ থেকে পড়ে বললেন, ও মা, খাবার আবার কে কিনে আনলে বৌমা? আমি বললুম, সেই যে বসেরা দিয়ে গিয়েছিল। তিনি বললেন, ও মা, সে আবার কটা যে আজ সকাল পর্যন্ত থাকবে? সে তো কালই শেষ হয়ে গেছে। বললুম, তা ঘরেই কিছু খাবার তৈরি করে দেওয়া যেত না মা? শাশুড়ি বললেন, বেশ তো বৌমা, তাই কেন দিলে না? তুমি তো বসে বসে সমস্ত শুনছিলে বাছা। চুপ করে রইল। আমার কি বা বলবার ছিল?
স্বামীর প্রতি আমার ভালোবাসার টান তো বাড়ির কারোর অবিদিত ছিল না। চুপ করে রইলুম সত্যি, কিন্তু ভেতরে মনটা আমার জ্বলতেই লাগলো। দুপুরবেলা শাশুড়ি ডেকে বললেন, খাবে এসো বৌমা, রাত বাড়া হয়েছে। বললুম, আমি এখন খাবো না, তোমরা খাও গে। আমার আজকের মনের ভাব শাশুড়ি লক্ষ্য করেছিলেন। বললেন, খাবে না কেন শুনি? বললুম, এখন খিদে নেই। আমার মেজোজা আমার চেয়ে বছর চারেকের বড় ছিলেন। রান্নাঘরের ভেতর থেকে ঠোকর দিয়ে বলে উঠলেন, বড় ঠাকুরের খাওয়া না হলে বোধহয় দিদির খিদে হবে না, না? শাশুড়ি বললেন, তাই নাকি বৌমা? বলি, এ নতুন ঢং শিখলে কোথায়? তিনি কিছুই মিথ্যে বলেননি। আমার পক্ষে এ ঢংই বটে। তবু খোঁটা সইতে পারলুম না। জবাব দিয়ে বললুম, নতুন হবে কেন মা? তোমাদের সময় কি এ রীতি চলন ছিল না? ঠাকুরদের খাবার আগেই কি খেতে? তবু ভালো, ঘনশ্যামের এতদিনে কপাল ফিরল বলে শাশুড়ি মুখখানা বিকৃত করে রান্নাঘরে গিয়ে ঢুকলেন। মেজোজায়ের গলা কানে গেল। আমাকে তিনি শুনিয়েই বললেন, তখনই তো বলেছিল মা, বুড়ো শালিক পোষ মানবে না। রাগ করে ঘরে এসে শুয়ে পড়লুম বটে, কিন্তু এইবার সমস্ত জিনিসটা মনে মনে আলোচনা করে লজ্জায় যেন মাথা কাটা যেতে লাগলো। কে বলি মনে হতে লাগলো, তার খাওয়া হয়নি বলে খাইনি, তার কথা নিয়ে ঝগড়া করেছি। ফিরে এসে এসব যদি তার কানে যায়, ছি ছি, কি ভাববেন তিনি? আমার এতদিনের আচরণের সঙ্গে এই ব্যবহার এমন বিসদৃশ্য খাপ ছাড়া যে নিজের লজ্জাতেই নিজে মরে যেতে লাগলুম। কিন্তু বাঁচলুম। ফিরে এলে এই কথা কেউ তাকে শোনালে না। সত্যি বাঁচলুম, এর এক বিন্দু মিছে নয়। কিন্তু আচ্ছা, একটা কথা যদি বলি, তোমরা বিশ্বাস করতে পারবে কি? যদি বলি, সে রাত্রে পরিশ্রান্ত স্বামী শয্যার উপর ঘুমিয়ে রইলেন, আর নিচে যতক্ষণ না আমার ঘুম এলো ততক্ষণ ফিরে ফিরে কেবলই স্বাদ হতে লাগলো। কেউ যদি কথাটা ওর কানে তুলে দিত, অভুক্ত স্বামীকে ফেলে আজ আমি কিছুতেই খাইনি, এই নিয়ে ঝগড়া করেছি, তবু মুখ বুঝে এই অন্যায় সহ্য করিনি। কথাটা তোমাদের বিশ্বাস হবে কি? না হলে তোমাদের দোষ দেব না, হলে বহু ভাগ্য বলে মানব। আজ আমার স্বামীর বড় তো ব্রহ্মাণ্ডে আর কিছুই নেই, তার নাম নিয়ে বলছি। মানুষটার মন পদার্থটার যে অন্ত নেই, সেই দিন তার আভাস পেয়েছিলুম। এত বড় পাপিষ্ঠার মনের মধ্যেও এমন দুটো উল্টো স্রোত একসঙ্গে বয়ে যাবার স্থান হতে পারে দেখে তখন অবাক হয়ে গিয়েছিলুম। মনে মনে বলতে লাগলুম, এই যে বড় লজ্জার কথা, নইলে এখনই ঘুম থেকে জাগিয়ে বলে দিতুম। শুধু সৃষ্টি ছাড়া ভালো মানুষ হলেই হয় না, কর্তব্য করতেও শেখা দরকার। যে স্ত্রীর তুমি এক বিন্দু খবর নাও না, সে তোমার জন্য কি করেছে একবার চোখ মেলে দেখো। আরে পোড়া কপাল, খদ্দর চায় সূর্যদেবকে আলো ধরে পথ দেখাতে। তাই বলি, হতভাগীর স্পর্ধার কি আর আদি অন্ত দাওনি ভগবান? গরমের জন্য কিনা বলতে পারি না, কদিন ধরে প্রায় মাথা ধরছিল। দিন পাঁচেক পরে অনেক রাত্রি পর্যন্ত ছটপট করে কখন যেন একটু ঘুমিয়ে পড়েছিল। ঘুমের মধ্যেই যেন মনে হচ্ছিল কে পাশে বসে ধীরে ধীরে পাখার বাতাস করছে। একবার ঠক করে গায়ে পাখাটা ঠেকে যেতে ঘুম ভেঙে গেল। ঘরে আলো জ্বলছিল, চেয়ে দেখলুম স্বামী।
রাত জেগে বসে পাখার বাতাস করে আমাকে ঘুম পাড়াচ্ছেন। হাত দিয়ে পাখাটা ধরে ফেলে বললুম, এ তুমি কি করছো? তিনি বললেন, কথা কইতে হবে না, ঘুমো। জেগে থাকলে মাথা ধরা ছাড়বে না। আমি বললুম, আমার মাথা ধরেছে, কে তোমাকে বললে? উনি একটু হেসে জবাব দিলেন, কেউ বলেনি। আমি হাত গুনতে জানি, কারণ মাথা ধরলেই টের পাই। বললুম, তাহলে অন্যদিনও পেয়েছো বলো? মাথা তো শুধু আমার আজই ধরেনি। তিনি আবার একটু হেসে বললেন, রোজই পেয়েছি, কিন্তু এখন একটু ঘুমোবে নাকি কথা কবে? বললুম, মাথা ধরা আমার ছেড়ে গেছে, আর ঘুমোবো না। তিনি বললেন, তবে সবুর করো, ওষুধটা তোমার কপালে লাগিয়ে দিই। বলে উঠে গিয়ে কি একটা নিয়ে এসে ধীরে ধীরে আমার কপালে ঘষে দিতে লাগলেন। আমি ঠিক ইচ্ছে করে যে করলুম তা নয়, কিন্তু আমার ডান হাতটা কেমন করে তার কোলের উপর গিয়ে পড়তে তিনি একটা হাত দিয়ে সেটা ধরে রাখলেন। হয়তো একবার একটু জোর করে ধরে রাখেন, কিন্তু জোর আপনিই কোথায় মিলিয়ে গেল। দুরন্ত ছেলেকে মা যখন কোলে টেনে নিয়ে জোর করে ধরে রাখেন, তখন বাইরে থেকে হয়তো সেটাকে একটুখানি অত্যাচারের মতন দেখায়, কিন্তু সে অত্যাচারের মধ্যে শিশুর ঘুমিয়ে পড়তে বাধে না। বাইরের লোক যাই বলুক, শিশু বোঝে ওটাই তার সবচেয়ে নিরাপদ স্থান। আমার এই ঝড়পিণ্ড হাতটারও বোধ করি সে জ্ঞানী ছিল, নইলে সে কি করে টের পেলে? নিশ্চিন্ত নির্ভয় পড়ে থাকবার এমন আশ্রয় আর তার নাই। তারপর তিনি আস্তে আস্তে আমার কপালে হাত বুলোতে লাগলেন। আমি চুপ করে পড়ে রইলুম। আমি এর বেশি আর বলবো না। আমার সেই প্রথম রাত্রির আনন্দ স্মৃতি, সে আমার, একেবারে আমারই থাক। কিন্তু আমি তো জানতুম ভালোবাসার যা কিছু সে আমি শিখে এবং শেষ করে দিয়ে শ্বশুরবাড়ি এসেছি। কিন্তু সে শেখা যে ডাঙায় হাত পা ছুড়ে সাঁতার শেখার মতো ভুল শেখা, এই সোজা কথাটা সেদিন যদি টের পেতাম। স্বামীর কোলের উপর থেকে আমার হাতখানা যে তার সর্বাঙ্গ দিয়ে শোষণ করে এই কথাটাই আমার বুকের ভেতর পৌঁছে দেবার মতো চেষ্টা করছিল, এই কথাটাই যদি সেদিন আমার কাছে ধরা পড়তো। সকালে ঘুম ভেঙে দেখলুম স্বামী ঘরে নেই, কখন উঠে গেছেন। হঠাৎ মনে হলো স্বপন দেখিনি তো, কিন্তু চেয়ে দেখি সেই ওষুধের শিশিটা তখনও শিয়রের কাছে রয়েছে। কি যেন মনে হলো, সেটাকে বারবার মাথায় ঠেকিয়ে তবে কুলুঙ্গিতে রেখে বাইরে এলুম। শাশুড়ি ঠাকুরন সেই দিন থেকেই আমার উপর যে কড়া নজর রাখছিলেন সে আমি টের পেলুম। আমিও ভেবেছিলুম মরুগে আমি কোনো কথায় আর থাকবো না। তাছাড়া দুদিন আসতে না আসতে স্বামীর খাওয়া পড়া নিয়ে ঝগড়া করছি, ছি ছি, লোকে শুনলেই বা বলবে কি। কিন্তু কবে যে এরই মধ্যে আমার মনের উপর দাগ পড়ে গিয়েছিল, কবে যে তার খাওয়া পড়া নিয়ে ভিতরে ভিতরে উৎসুক হয়ে উঠেছিল, সে আমি নিজেই জানতুম না। তাই দুটো দিন যেতে না যেতেই আবার একদিন ঝগড়া করে ফেললুম। আমার স্বামীর কে একজন আড়তদার বন্ধু সেদিন সকালে মস্ত একটা রুই মাছ পাঠিয়েছিলেন। স্নান করতে পুকুরে যাচ্ছি, দেখি বারান্দার উপর সবাই জড়ো হয়ে কথাবার্তা বলছে। কাছে এসে দাঁড়ালো। মাছ কোটা হয়ে গেছে, মেঝোজা তরকারি করছেন, শাশুড়ি বলে দিচ্ছেন, এটা মাছের ঝোলের কুটনো, ওটা মাছের ডালনার কুটনো, ওটা মাছের অম্বলের কুটনো। এমনই সমস্তই প্রায় আঁশ রান্না। আজ একাদশী, তার এবং বিধবা মেয়ের খাবার হাঙ্গামা নেই।
কিন্তু আমার স্বামীর জন্যে কোনো ব্যবস্থাই দেখলুম না। তিনি বৈষ্ণব মানুষ, মাছ মাংস ছুতেন না। একটু ডাল, দুটো ভাজাভুজি, একটুখানি অম্বল হলে তার খাওয়া হতো। অথচ ভালো খেতেও তিনি ভালোবাসতেন। এক আধ দিন একটু ভালো তরকারি হলে তার আহ্লাদের সীমা থাকতো না, তাও দেখেছি। বললুম, ওর জন্যে কি হচ্ছে মা? শাশুড়ি বললেন, আজ আর সময় কই বৌমা, ওর জন্যে দুটো আলু উচ্ছে ভাতে দিতে বলে দিয়েছি, তারপরে একটু দুধ দেবো কোনো। বললুম, সময় নেই কেন মা? শাশুড়ি বিরক্ত হয়ে বললেন, দেখতেই তো পাচ্ছ বৌমা, এতগুলো আঁশ রান্না হতেই তো 10টা-11টা বেজে যাবে। আজ আমার অখিলের, মানে মেজো দেওর, 2-4 জন বন্ধু বান্ধব খাবে। তারা হলো সব আপিসার মানুষ। 10টার মধ্যে খাওয়া না হলে পিত্তি পড়ে সারাদিন আর খাওয়াই হবে না। এর উপর আবার নিরামিষ রান্না করতে গেলে তো রাঁধুনি বাঁচে না, তার প্রাণটাও তো দেখতে হবে বাঁচা। রাগে সর্বাঙ্গ রিরি করে জ্বলতে লাগলো। তবু কোনো মতে আত্মসংবরণ করে বললুম, শুধু আলু উচ্ছে ভাতে? শুধু আলু উচ্ছে ভাতে দিয়ে কি কেউ খেতে পারে? একটুখানি ডাল রাঁধবারও কি সময় হতো না? তিনি আমার মুখের পানে কটমট করে চেয়ে বললেন, তোমার সঙ্গে তর্ক করতে পারি না বাছা, আমার কাজ আছে। এতক্ষণ রাগ সামলেছিলাম, আর পারলুম না, বলে ফেললুম, কাজ সকলেরই আছে মা। তিনি 30 টাকার কেরানিগিরি করেন না বলে, কুলি মজুর বলে তোমরা তুচ্ছতা ছিল করতে পারো, কিন্তু আমি তো পারি না। আমি ওই দিয়ে তাকে খেতে দেব না। রাঁধুনি রাঁধতে না পারে, আমি যাচ্ছি। শাশুড়ি খানিকক্ষণ অবাক হয়ে আমার মুখের পানে চেয়ে থেকে বললেন, তুমি তো কাল এলে বৌমা, এতদিন তার কি করে খাওয়া হতো শুনি? বললুম, সে খোঁজে আমার দরকার নেই, কিন্তু কাল এলেও তো আমি কচি খুকি নই মা, এখন থেকে সেসব হতে দিতে পারবো না। রান্নাঘরে ঢুকে রাঁধুনিকে বললুম, বড়বাবুর জন্য নিরামিষ ডাল, ডালনা অম্বল হবে। তুমি না পারো একটা উনুন ছেড়ে দাও, আমি এসে রাঁধছি। বলে আর কোনো তর্কাতর্কির অপেক্ষা না করে স্নান করতে চলে গেলুম। স্বামীর বিছানা আমি নিজের হাতেই রোজ করতুম। এই ধপধপে সাদা বিছানাটার উপর ভেতরে ভেতরে যে একটা লোভ জন্মাছিল, হঠাৎ এতদিনের পর আজ বিছানা করবার সময় সেই কথাটা জানতে পেরে নিজের কাছেই যেন লজ্জায় মরে গেলুম। ঘড়িতে 12টা বাজতে তিনি শুতে এলেন। কেন যে এত রাত পর্যন্ত জেগে বসে বই পড়ছিল, তার পায়ের শব্দ, সেই খবর আজ এমনই স্পষ্ট করে আমার কানে কানে বলে দিল যে লজ্জায় আমি মুখ তুলে চাইতেও পারলাম না। স্বামী বললেন, এখনো শোনি যে? আমি বই থেকে মুখ তুলে ঘড়ির পানে তাকিয়ে যেন চমকে উঠলুম। তাই তো, 12টা বেজে গেছে। কিন্তু তিনি সব দেখতে পান। তিনি দেখেছিলেন আমি 5 মিনিট অন্তর অন্তর ঘড়ি দেখেছি। স্বামী শয্যায় বসে একটু হেসে বললেন, আজ আবার কি হাঙ্গামা বাঁধিয়েছিলে? বললুম, কে বললে? তিনি বললেন, সেদিন তো তোমাকে বলেছি আমি হাত গুনতে জানি। বললুম, জানলে ভালোই, কিন্তু তোমার গোয়েন্দার নাম না বলো। তিনি কি কি দোষ আমার দিলেন শুনি? তিনি বললেন, গোয়েন্দা দোষ দেয়নি, কিন্তু আমি দিচ্ছি। আচ্ছা, জিজ্ঞেস করি, এত অল্পে তোমার এত রাগ হয় কেন? বললুম, অল্প? তুমি কি ভাবো এদের ন্যায় অন্যায়ের বাটকারা দিয়ে সকলের ওজন চলবে? কিন্তু তাও বলছি, তুমি যে এত বলছো, এই অত্যাচার চোখে দেখলে তোমারও রাগ হতো। তিনি আবার একটু হাসলেন, বললেন, আমি বৈষ্ণব, আমার তো নিজের উপর অত্যাচারে রাগ করতে নেই।
মহাপ্রভু আমাদের গাছের মতো সহিষ্ণু হতে বলেছেন, আর তোমাকেও এখন থেকে তাই হতে হবে। কেন? আমার অপরাধ? বৈষ্ণবের স্ত্রী, এইমাত্র তোমার অপরাধ। আপনারা শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প স্বামী, তার 3য় পর্ব। পরবর্তী পর্বের জন্য সাথে থাকুন, শুনতে থাকুন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে।